স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানাম। এবার জানাবো খবরের বিস্তারিত। বরিশালে বাস মালিক সমিতির নেতাদের সাথে শিক্ষার্থীদের বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। তবে নিরাপত্তার দাবিতে বিভাগের অভ্যন্তরীণ 16টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা। যদিও স্বাভাবিক রয়েছে দূরপাল্লার বাস চলাচল। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কের পর শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীরা দুটি বাস ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি। এদিকে পটুয়াখালীতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস চলাচলই বন্ধ। পটুয়াখালী থেকে বাস ধর্মঘটের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি তো হচ্ছে এবং সেই সাথে পর্যটক যারা আটকা পড়েছেন তাদের ভোগান্তি সম্পর্কেও জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বরিশালে শিক্ষার্থী এবং বাস যে মালিক রয়েছে তাদের মধ্যে যে সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু বরিশাল বিভাগ সহ পটুয়াখালীতেও কিন্তু গতকাল থেকেই বিভিন্ন দাবিতে সেই সংঘর্ষের প্রতিবাদ এবং বিভিন্ন দাবিতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। গতকালকে রাতে যারা পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে যারা এসেছিলেন তাদের বাস কিন্তু এখানে প্রতিবন্ধকতা করে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই বাসটি কিন্তু রাত 12টার পরে কিন্তু এখানে পটুয়াখালীতে কিন্তু ছেড়ে যায়, যার ফলে আগত যারা রাত্রিবেলা ঢাকা বা দেশের বিভিন্ন স্থানে যেতে চাচ্ছিল তারা কিন্তু ইতিমধ্যেই তাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছেছে। তবে আজ সকাল থেকে কিন্তু ধর্মঘটটি জোরালো ভাবে শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো বাস ছেড়ে যায়নি। আমাদের কাছে রয়েছে পটুয়াখালীর ঢাকাস্থ সাকুরা কাউন্টারের যিনি ম্যানেজার, তার সাথে আমরা একটু জানতে চাইবো যে আপনাদের বাস ধর্মঘটটা কতদিন নাগাদ চলবে একটু জানাবেন। আগামীকালে বরিশালে ছাত্র এবং শ্রমিকের সংঘর্ষের জেরে যে বাস বন্ধ রয়েছে এটার পটুয়াখালীতে এটার প্রভাব পড়ছে। এটা বিভাগীয় শ্রমিক এবং মালিক সমিতির ডাকে এখানে আজকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। কবে নাগাদ ছাড়বে সেটা এখন পর্যন্ত ডিসিশন হয় নাই কোনো। এই ছিল। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তারা বলছে যে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে তারপরে কিন্তু তারা জানাবেন বা তারা ছাড়ার একটি প্রতিক্রিয়া। আমরা একজন আগত যাত্রীর সাথে কথা বলতে চাইবো যে আপনি একটু জানাবেন যে এই বাস বন্ধ থেকে আপনাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি তো সকালবেলা থেকেই রওনা হয়েছি, ঢাকা টঙ্গী বিশ্ব ইজতেমার উপলক্ষে রওনা হয়েছি। এখন তৎক্ষণাৎ আইসা দেখি যে বাস নাই। তো এটা বিশাল দুর্ভোগ আমাদের জন্য। আমরা যারা যাত্রী আছি আমরা তো আসলে কিছুই জানি না, গ্রাম থেকে আসছি বিশ্ব ইজতেমায় শরীক হবো। এখন একটা বিভ্রান্তের ভিতরে আমরা পড়ছি। সুতরাং এই সমস্ত বিভ্রান্তের জন্য আমরা পোহাতে না হয়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু বলছেন যে এই বাস বন্ধ থাকে, তারা ভোগান্তির মধ্যে রয়েছেন, দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। তো পটুয়াখালী থেকে এই ছিল বাস ধর্মঘটের সর্বশেষ। সামিয়া জান্না। মহিবুল্লাহ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রশাসনের আশ্বাসে খুলনায় শ্রমিক নেতার মুক্তির দাবিতে ডাকা ধর্মঘট স্থগিত করেছে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এরই মধ্যে শুরু হয়েছে জ্বালানি তেল সরবরাহ। রবিবার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে একটি মামলায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপরই ধর্মঘট শুরু করে খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। আজিমের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। খুলনা বিভাগের ট্যাঙ্ক লরি শ্রমিকদের টানা 3 দিনের ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের সংকট দেখা দেয়। এছাড়া একই দাবিতে মঙ্গলবার সারা দেশের ট্যাঙ্ক লরি শ্রমিকরাও আধা বেলা ধর্মঘট পালন করেন। পরে মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সাথে শ্রমিকদের বৈঠকে দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়। গাইবান্ধায় অসময়ে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে ভিটামাটি, বাড়িঘর ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে নিঃস্ব হয়ে পড়েছে অর্ধ শতাধিক পরিবার। ভাঙন আতঙ্কে নদী পাড়ের আরও কয়েকশো পরিবার। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আর ভাঙন রোধে অস্থায়ী নয়, স্থায়ী সমাধানের দাবি নদী পাড়ের মানুষের।
প্রতিদিন এভাবেই ভাঙছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নদীপাড়ের কয়েকটি গ্রাম। অসময়ে ব্রহ্মপুত্র নদের আগ্রাসী হয়ে ওঠায় পুটিমারি গ্রাম থেকে দত্তের খামার সহ কয়েকটি গ্রামের বাড়িঘর ও আবাদি জমি এখন নদীগর্ভে বিলীন। অব্যাহত ভাঙনে নদীগর্ভে চলে গেছে শতাধিক একর ফসলি জমি। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন বাড়িঘর ও ফসলি জমি। এরই মধ্যে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অর্ধশতাধিক পরিবার। আমার স্বামী সম্পদ আর কিছু ঘুরি চাই না, এখন আমার বাড়ি ভিতর দরকার। 3 মাস থেকে নদী ভাঙন শুরু হয়ে গেছে। পূর্বে অলরেডি 2টা গ্রাম চলে গেছে, একটা উত্তর শ্রীপুর গ্রাম, 2টা, একটা পুটিমারি গ্রাম। এর মধ্যে কোনো জমা জমি সব কিছু গেছে। এখন যে লোকগুলো থাকবে কোথায়, এরও আশ্রয়ই নেই। ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি নদী তীরের মানুষের। ঊর্ধ্বতন কর্মকর্তারা, পানি উন্নয়ন বোর্ডের, এরা যদি লক্ষ্য করে তাহলে আমাদের কিছুটা একটু সহায়তা করে, তাহলে আমরা আশ্রয় পাবো না। এই নদী প্রতিরোধ কিভাবে হবে, এটা আমার সরকারের কাছে রিকোয়েস্ট থাকলো যে যাতে আমাদের নদী ভাঙনটা প্রতিরোধ হয়। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার জন্য প্রকল্পের কাজও চলমান রয়েছে। আমরা বর্তমানে 160 মিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে যেখানে বসতবাড়ি এবং জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলো রক্ষায় জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান রাখছি। ব্রহ্মপুত্র নদের উজানে লালচামার ও ভাটিতে কামারজানি এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শেষ হলেও মাঝে 3.5 কিলোমিটার অংশ অরক্ষিত রয়েছে। টিভিসি নিউজ ডেস্ক। কর্মবিরতি প্রত্যাহারের পর ভোর রাত থেকেই কাজে ফিরেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এরপর থেকেই স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। সবশেষ পরিস্থিতি জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, 26 ঘন্টা পর গতকাল রাতে তো কর্মবিরতি প্রত্যাহার করা হলো, এরপর থেকে কোন কোন ট্রেন চলাচল করেছে, কি পরিস্থিতি কমলাপুর রেল স্টেশনের জানাবেন? সামিয়া, আপনি জানেন যে গতকালকে কর্মবিরতির পর আজকে ভোর 6টায় থেকে কিন্তু আবার সেই কর্মবিরতি প্রত্যাহার করে আবার নতুন যে ট্রেন চলাচল সেটা কিন্তু যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে কমলাপুর স্টেশন থেকে, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ইতিমধ্যেই 4টি ট্রেন ছেড়ে গেছে, তবে সেটা অনেকটাই বিলম্ব। আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার সেখানে বলাকা রয়েছে, সোনার বাংলা, ধূমকেতু সহ আর একটি ট্রেন রয়েছে। মোট 4টি ট্রেন কিন্তু ইতিমধ্যে ছেড়ে গেছে। এখন যেটি আছে পর্যটক এক্সপ্রেস রয়েছে, পারাবত এক্সপ্রেস রয়েছে, এরপর হচ্ছে তিস্তা এক্সপ্রেস রয়েছে। তো এগুলো কিন্তু আসলে যে ট্রেনগুলো আছে সেগুলো অনেকটাই শিডিউল বিপর্যয়ে পড়েছে এবং কি যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছেন সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি বা তারা আমাদের কাছে অনেক যাত্রী আমাদের কাছে বলেছেন। আর সেক্ষেত্রে এখন যে পরিস্থিতি সেটা আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীরা আসছেন এবং কি অনলাইনে আগের মতো যে অনলাইনে টিকিট কাটার যে বিষয়টি সেটা কিন্তু বহাল রয়েছে এবং কি তারা অনলাইন থেকেও টিকিট ক্রয় করতে পারবেন, পাশাপাশি কাউন্টারে এসে তারা নিজে এসে টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া যাত্রীর সংখ্যাটা কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যে জায়গাটিতে এখন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রেলের কর্তৃপক্ষ বা রেল স্টেশন ম্যানেজার যিনি আছেন তিনি আমাদেরকে আরেকটি যে বিষয়টি জানিয়েছেন সেটা হচ্ছে যে ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে বা কিছু সময় লাগবে সেটা শিডিউল বিপর্যয় এড়াতে, কারণ ইঞ্জিন যে বগিটি থাকে সেটা কিন্তু অনেকটাই এই কমলাপুর রেল স্টেশনে না থাকাতে তার বিভিন্ন জায়গা থেকে আসতে হচ্ছে বিধায় কিন্তু এটা একটু বিলম্ব হচ্ছে। তাই শিডিউল বিপর্যয় বলি বা ভোগান্তি যে অনেকটা সময় লেগে যাচ্ছে ট্রেন ছাড়তে, সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। তবে আশা করা যায় যে দুপুরের পর থেকে যে ধরনের এই বিলম্ব হচ্ছে ট্রেনের সেই বিলম্বটা কেটে যাবে বলে কিন্তু জানিয়েছেন এই রেল কর্তৃপক্ষ। তো এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করব। সামিয়া। নিশ্চয়ই আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঝিনাইদহ শহর ও বিভিন্ন হাট বাজারে বেড়েছে চুরি। একই কায়দায় জানুয়ারি মাসের 8 দিনে সদর উপজেলার 33টি দোকান ও শহরের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী সহ সাধারণ মানুষ।
12 জানুয়ারি মধ্যরাত ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজার। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি ফার্মেসির দোকানের শাটারের এক পাশের তালা ভেঙে ভেতরে ঢোকে চোর। এ সময় নগদ 1,50,000 টাকা নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই হাটগোপালপুর বাজারের 18টি ও শহরের 4টি দোকানে চুরির ঘটনা ঘটে। একই কায়দায় 16 জানুয়ারির রাতে গোয়ালপাড়া বাজারে 10টি দোকান এবং তার পরদিন রাতে শহরের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। এছাড়া 19 জানুয়ারি দিনের বেলায় শহরের ব্যস্ততম সড়কের পাশের একটি বাসা থেকে লক্ষাধিক টাকা ও 6-7 ভরি স্বর্ণ নিয়ে যায় চক্রটি। একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যা প্রকট হতে পারে বলে আশঙ্কা ক্ষতিগ্রস্তদের। আনুমানিক 70-75 টাকা নিয়ে গেছে। তো আমরা প্রত্যেকটা দোকানদার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আনুমানিক টাকা ছিল 1,05,000-7,000 টাকা বের করে নিয়ে চলে গেছে। এদিকে হাটগোপালপুর বাজারে 5 আগস্টের পর বিএনপি সমর্থিতরা নতুন করে দোকান মালিক সমিতি গঠন করে। চুরির জন্য আগের কমিটির আওয়ামী লীগ দোসরদের দায়ী করছেন বর্তমান নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেন তারা। বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্যই আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি। আমার মতে এটা সঠিক না। কমিটি যে কোনো জোর করে আপনি ধরার কোনো বিষয় নেই। চুরির ঘটনায় হাটগোপালপুর ও গোয়ালপাড়া বাজারে পৃথক 2টি মামলা করা হয়। তবে গোয়ালপাড়ার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হলেও অপর মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। আমরা আশা করছি তো আশপাশের লোকজনই এই ধরনের পুলিশের সাথে সম্পৃক্ত আছে। রিসেন্টলি আমরা সফলতা দেখতে পাবেন এবং অচিরেই আমরা দেখবেন আপনার উন্নত হতে পারবো, সঙ্গে পরিচিত ঘটনার চুরি করে রহস্যটা উদ্ধার করতে পারবো। হাটগোপালপুর বাজারে 31 দোকান থেকে মোট 3,98,000 টাকা চুরি যায়। গোয়ালপাড়া বাজারের 10টি দোকান থেকে নেয় 1,72,000 টাকা। তবে শহরের দোকানের মোট কত টাকা চুরি হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি বছরের শুরুতেই সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত হওয়ার পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। কড়া নিরাপত্তা নিশ্চিতে বৃদ্ধি করা হয়েছে জনবল, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এতে গত কয়েকদিনে সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে আটকও হয়েছেন বেশ কয়েকজন। গেল 8 জানুয়ারি শূন্যরেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের পর প্রাণ হারান বিশ্বম্ভরপুর উপজেলার গামাইতলা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। এই ঘটনার পর থেকে অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কাউকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যেতে দিচ্ছে না সীমান্তরক্ষীরা। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আতঙ্কে বাসিন্দারা। এটা মাঝে মাঝে সুবারি দিয়ে চিনি আনে, এখন তো আর কোনোভাবে যাওয়া যায় না। বিজিবি খুব কড়া টহল করতেছে। আগে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আইতো মানুষ, আয়া ছবি টিভি উড়াইতো, এই ঘুরতে ঘুরতে প্রায় তার কাটার বেড়ার কাছে যাইতো গা। এখন বিজিবির লোক অনেক কড়া টহল দিতেছে আর বর্ডারে আইতে পারে না। আমরা যারা এই বর্ডারে থাকি তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে এখন বর্ডারে আসতে আমরা একটু ভয় পাই যে এদিকে আসি না। সীমান্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিজিবি। সীমান্ত এলাকা অত্যন্ত দুর্গম হওয়া সত্ত্বেও নিয়মিতভাবে নজরদারি এবং টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত জনসচেতনমূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে। কেবল অনুপ্রবেশ নয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, নারী শিশু পাচার সহ বিভিন্ন অপতৎপরতা রোধেও কঠোর নজরদারি বাড়িয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনী। টিভিসি নিউজ ডেস্ক। মালয়েশিয়া প্রবাসীর সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। পটুয়াখালীর গলাচিপার চিকনিকান্দি এলাকায় ঘটেছে এমন ঘটনা। ভুক্তভোগী মকসিদুলের অভিযোগ, 15 বছর ধরে সম্পত্তি ভোগের পর দেশে ফিরলে তা কৌশলে লিখে নেন ছোট ভাই নিসার উদ্দিন প্রিন্স। তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তকারী। পটুয়াখালীর গলাচিপার চিকনিকান্দি ইউনিয়নের বাসিন্দা মুকসেদুল শিকদার জীবিকার তাগিদে 1993 সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। তার পাঠানো টাকায় কেনা জমিতে দোকান তৈরি করে দেন বাবা হেমায়েত শিকদার। প্রায় 17 বছর ধরে দোকান ভাড়ার টাকা ভোগ করেন ছোট ভাই প্রিন্স। এমনকি প্রতারণা করে লিখে নেন দোকানও। বিদেশ থেকে 21 বছর পর আইলাম দেশে আসার পরে এখন আমার ঘর বাড়ি কিছুই নেই, সব লিখে বলে লেগে গেছে। আমি তাই আমার দুলাভাইয়ের বাড়িতে কল্যাণ কলের ঘরে থাকতে পারতেছি না। ও আমার কাছ থেকে 7 কাগজে সই নিয়েছে। হ্যাঁ, সই নেওয়ার পরে আমি কইতেছি আমি ঘর কিনে লাইছি।
প্রবাসী মুকসেদুলের মা ছেলে প্রিন্সকে ভাইয়ের সম্পত্তি ফিরিয়ে দিতে বললে শুরু হয় টালবাহানা। উল্টো মাকে দিয়ে দেয়াচ্ছেন মিথ্যা সাক্ষ্য। ভাই ভাই ব্যাপার, এটা তো পড়ছি মানুষ না, 3 লাখ টাকা লাগবে না, তোমার টাকা তুমি লইয়ে যাও আর ঘর ফিরিয়ে দাও, আর নাহলে সামনে খুন কারে করবা বুইনে গো লইয়া কর। মুকসেদুলের নাহলে মায়ের এই 2 জন তো খাবি, এই তো আর হুজুর মানুষ জানিয়া হুনিয়া যদি ই করো আল্লাহ উপরে আসছে। মানুষ জানে যে আমরা ভালো আছি, আমার গর্ভবতী করে আমার তো শরম, আমি তো যাই না, আমি গলা শিয়াকে যাই, যাই দলিলটা লেয়াই কমপ্লিট করি, আপনার ফোন দেবো, আগে দলিলটা পড়িয়া আপনার কষ্ট করে চলে দিবেন, যেহেতু নিজের মধ্যে আমার লেনদেন করতেছি, কেউ জানে না। আমার কাছ থেকে সে মোট 25 লক্ষ টাকা নেছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার লোকজনও। এই জালিয়াতি ব্যাপারটা সুষ্ঠু যদি লিগা দিল না, দলিল থাকে যে আমরা লিগা সালিশি জানানোর দরকার। মায়ের যে বলে মায়ের যে বলে, কিন্তু মায়ের তো কোনো বোধ নাই। আমি গর্ভবতী ছিলাম, আমি ঘর থেকে আমি টাকা দিয়েছিলাম 25 লক্ষ টাকা, এই জন্য জালিয়াতি হয়েছে, এই জালিয়াতি আমরা বিচার করি। তদন্ত করে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কোনো পক্ষ যদি মৌখিক ভাবে আসেও যদি বলে যে আমরা স্থানীয়ভাবে এটা সমাধান চাই, আপনারা এটা মধ্যস্থতা করেন, আমার কথা আমার কাছে যদি আসে যেটা ন্যায্য সেটাই আমরা করি, যেটা লিগ্যাল সেটাই, কে কলিগ কে কি এটা দেখার বিষয় না। প্রবাসী ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ ও হয়রানির অভিযোগে বড় ভাই নেসার উদ্দিন প্রিন্সকে সামাজিকভাবে বয়কট করার কথা জানিয়েছে এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।